সকাল ৮টা। ঘুম ভেঙে চোখ কষলে উঠল রুদ্র। এদিক ওদিক তাকিয়ে ডান পাশে তাকাতেই চোখ ছানাবড়া রুদ্রর। ড্রেসিং টেবিলের সামনে বসে গুনগুন করে গান গেছে হৈমি। পাশাপাশি মেকআপ বক্স বের করে সাজগোজও করছে। সাত সকালে মানুষ বই খাতা নিয়ে বসে, টুকটাক কাজ থাকলে সেটাও করে। ব্রেকফাস্টে কি খাবে তাই নিয়ে চিন্তা করে, সে অনুযায়ী রান্নাবাড়াও করে। আর এই মেয়ে মেকআপ বক্স নিয়ে বসে আছে। চোখ মুখ শক্ত করে গম্ভীর স্বরে প্রশ্ন করল, এত সাজগোজের মানে কি? হৈমির মন কাল রাত থেকে বেশ ফুরফুরে। রুদ্র সরাসরি তাকে সুন্দরী না বললেও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে। এতেই সে ফিদা হয়ে গেছে। বুঝে গেছে রুদ্র চোখে সে আগুন সুন্দরী। শাবনূরের চেয়ে সুন্দরী মানে তো আগুন সুন্দরী। সাথে এও বুঝেছে রুদ্র তাকে পছন্দ করে, ভালোবাসে। সব মিলিয়ে সে খুব খুশি। সেই খুশিকে কেন্দ্র করেই সকাল সকাল একটু সাজাতে বসেছে, যাতে ঘুম ভাঙতেই রুদ্র তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সে মুগ্ধতায় মুখ ফসকে প্রপোজও করে দেয়, হৈমি, আই লাভ ইউ। রুদ্রর প্রশ্ন শুনে উৎসুক হয়ে তার দিকে তাকালো সে। চঞ্চলিত স্বরে জিজ্ঞেস করল, আমাকে কেমন লাগছে? রুদ্র জবাব দিল, খুব বাজে লাগছে। কাট কাট জবাব রুদ্রর। জবাব শুনে চোখ বড় করে মুখটা গুমরা করে ফেলল সে। কাঁদো কাঁদো হয়ে বলল, এত কষ্ট করে সাজলাম আর আপনি আমাকে বাজে বললেন? সাজগোজের কি বোঝেন আপনি? আমাকে সুন্দরী লাগছে। দাঁড়ান, আমি আদ্রিতা আপু আর আবির ভাইয়াকে দেখিয়ে আসি। চট করে উঠে পাশের ঘরে যেতে উদ্যত হল হৈমি। রুদ্র তরাক করে ওর হাতটা টেনে ধরল। ব্যস্ত গলায় বলল, ও ঘরে যাবেন না। হৈমি বলল, আমি যাবই। ঘাড়তারামি করল হৈমি। রুদ্র দ্বিগুণ তেরামি দেখিয়ে শক্ত করে ওর হাত চেপে ধরল, টেনে বিছানায় বসালো। মৃদু ধমক দিয়ে বলল, দেখো, এইসব নাটক বন্ধ করো, একটু সিরিয়াস হও। আমি কিন্তু ধৈর্যশীল পুরুষ নই, মেরে একদম হাড়গোড় ভেঙে দেব। আঁতকে উঠল হৈমি। ঢং করে কেঁদে দিয়ে বলল, আপনি আমাকে আবার মারবেন? আমি এখানে থাকব না, এখনই দিয়ে আসুন আমাকে। আপনার জন্য আমি আমার মা ভাইকে কষ্ট দিয়েছি, আর আপনি কিনা আমার হাড়গোড় ভাঙার পরিকল্পনা করছেন। আমি এখানে থাকব না, আমি আম্মুর কাছে চলে যাব। রুদ্র ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। মাথাটা ধরিয়ে ফেলেছে, আর একটা কথা বললে হাত পা মুখ বেঁধে ফেলে রাখব। বেয়াদব মেয়ে, বাড়ি যাওয়ার কথা ভুলে যাও। ঝিনুক আজ তোমার বইপত্র নিয়ে আসবে, সংসার করবে আর পড়াশোনা করবে, ব্যাস। কাচুমাচু হয়ে বসে রইল হৈমি। রুদ্র ধমকি ধামকি দিয়ে উঠে ফ্রেশ হয়ে এলো। দেখল হৈমি বসে আছে, চোখ দুটো টলমল করছে তার। সত্যি বলতে সিরিয়াস ধমক খেয়ে এবার তার মা ভাইয়ের কথা মনে পড়েছে। তারা তাকে কখনো এমন করে ধমক দেয়নি। তার মুখভঙ্গি দেখে রুদ্র বলল, মেয়ে হয়ে জন্মেছ, অথচ কিছুই পারো না। বিছানা গোছাতে জানো না, রুমও ঝাড়ু দিতে পারো না, রান্নাও করতে পারো না, খেতে পর্যন্ত পারো না। শুধু পারো বকবক করতে। শুনেছি পড়াশোনাও কাঁচা, শুধু কথায় পাকা। শোনো, তোমাকে যদি মানুষ বানাতে না পারি, আমিও রুদ্র না। তীব্র অপমানে গাল ফুলে উঠল হৈমির। থমথমে কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কিন্তু আমাকে অপমান করছেন? রুদ্র বলল, না, যা সত্যি তাই বলছি। কাভার থেকে টি শার্ট বের করতে করতে রুদ্র বলল। হৈমি নাক ফুলিয়ে চোখ ফিরিয়ে নিল। টি শার্ট পরতে পরতে রুদ্র আবার জিজ্ঞেস করল, কয়েক মাস পরেই তো পরীক্ষা, সেদিকে কি মন আছে? মন তো আছে শুধু সাজগোজ আর হাঁসের মতো পকপক করতে। মেজাজ খারাপ হল হৈমির। বিছানা থেকে নেমে এসে রুদ্রর সামনে দাঁড়াল। তর্জনী উঁচিয়ে বলল, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমার পড়াশোনা আমি ইচ্ছে হলে করব, আমার মুখ আমি হাজারটা কথা বলবো। চোয়াল শক্ত করে হাত বাড়িয়ে রুদ্র তার তর্জনী চেপে ধরল, কিছুটা ব্যথা সহকারে ধরল। হৈমি উহ করে উঠতেই বলল, বেয়াদবি নট অ্যালাউড। যা বলেছি তাই শুনবে। বোঝাপড়া করব পরীক্ষার রেজাল্ট হওয়ার পর। ঢোক গিলল হৈমি।
রুদ্র এবার হাতটা নরম করল। সে বলল, আপনাকে কে বলেছে আমি পড়াশোনায় খারাপ? শুনুন, বিসিএসে আসা প্রশ্নের উত্তরও আমি জানি। ভ্রু বাঁকিয়ে রুদ্র বলল, তাই? মনে মনে হৈমি বলল, বেশি বলে ফেললাম নাকি? রুদ্র জিজ্ঞেস করল, বিশ্বে কয়টি যুদ্ধ সংঘটিত হয়েছিল? হৈমি উত্তর দিল, 2টি। রুদ্র বলল, প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল জানো? হৈমি উত্তর দিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। ভ্যাগাচাকা খেয়ে গেল রুদ্র। চোখ মুখের আকৃতি কিছুটা বিকৃত করে পুনরায় প্রশ্ন করল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছে? উল্লাসিত কণ্ঠে হৈমি উত্তর দিল, প্রথম বিশ্বযুদ্ধের পর। উত্তর দিয়ে মনে মনে বলল, সালটা ভুলে গেছি, তাই বলে আমি খারাপ স্টুডেন্ট নই। লজিক দেখিয়ে ঠিক প্রশ্নের উত্তর দিতে পারি। দাঁতে দাঁত চেপে রুদ্র বলল, বাহ, তোমাকে তো স্টুডেন্ট অফ দ্য ইয়ারে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, আর এ মুহূর্তে তোমাকে আমার মিউজিয়ামে রেখে আসা উচিত। কথাটা বলেই হ্যাচকা টানে ছোট্ট শরীরটা নিজের বক্ষে এনে ফেলল। তার বুকপটে কপাল ঠেকল হৈমির। গম্ভীর মুখটায় মাথা তুলে তাকাল সে। রুদ্র স্থির হয়ে দাঁড়িয়ে দৃঢ় চোখে তাকিয়ে রইল। কয়েক পল চুপ থাকার পর বলল, সত্যি নির্বোধ একটা ব্যাপার না, সোজা বানিয়ে ফেলব। কফি বানানোয় পারদর্শী থাকায় হৈমিকে দিয়ে 3 কাপ কফি বানালো রুদ্র। এরপর কল করল আবিরের ফোনে। আবির ফোন রিসিভ করতে সে বলল, কিরে, আজ উঠবি না? আবির বলল, এই তো বন্ধু, উঠতেছি। ফোন কেটেই বেরিয়ে এলো আবির। সোফায় বসা ছিল রুদ্র। তাকে দেখে তৃপ্তিময় হেসে এগিয়ে এসে পাশে বসল। রুদ্র কফি খেতে ইশারা করলে আবির কফির মগ হাতে নিয়ে বলল, ভাই, আমি অনেক ভাগ্যবান পুরুষ। প্রেম থাকাকালীন কত ঝগড়া করেছি, কত কষ্ট দিয়েছি, অথচ মেয়েটা আমাকে কাল সেরাটা উপহার দিল। আমি ওকে আর বিন্দুমাত্র কষ্ট দেব না। ও যা বলবে তাই শুনব। জানিস কেমন ফিল হচ্ছে? এই মেয়েটা যদি এখন আমাকে বিষপান করতেও বলে, আমি তাই করে ফেলব। বাঁকা হাসল রুদ্র। কফির মগে চুমুক দিতে দিতে আবির আবারও বলল, আমি সত্যি অনেক ভাগ্যবান ওর মতো বউ পেয়ে। রান্নাঘর থেকে হৈমি বেরোতেই আবিরের এই কথা শুনে ছোট ছোট পায়ে এগিয়ে এলো। আবিরকে বলল, শুধু আপনি একা একাই ভাগ্যবান না ভাইয়া, উনিও ভাগ্যবান, তাই আমার মতো একটা বউ পেয়েছে। আপনি ভালো মানুষ, তাই স্বীকার করলেন, কিন্তু উনি মোটেও ভালো মানুষ নন, এজন্য এটা স্বীকার করে না। রুদ্র চোখ গরম করে তাকাল। কথার আগামাথা না বুঝেই এই মেয়েটা ফোরন কাটতে এলো। মান সম্মান আর রাখবে না যা দেখছি। হৈমির কথা শুনে আবির মিটমিট হাসতে লাগল। তার খুব বলতে ইচ্ছে করল, ওর মুখে ভাগ্যবান শুনতে চাইলে আপনাকে যে অনেক স্যাক্রিফাইস করতে হবে বোন, কিন্তু বলল না। রুদ্র বিষয়টা পছন্দ করবে না। তাছাড়া হৈমি তার ছোট বোনের চেয়েও ছোট, তাই ওর সঙ্গে এসব মজা করতেও বিবেকে বাধে। রুদ্রর গরম চাহনি দেখে হৈমি বলল, দেখেছেন কিভাবে তাকাচ্ছে? আপনি কখনো আপুর দিকে এভাবে তাকান? আপুর কথা স্মরণ হতেই খেয়াল করল সে উপস্থিত নেই, তাই বলল, আপু কোথায়? কফি তো ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি দিয়ে আসি কেমন? কফির মগ নিয়ে আদ্রিতার কাছে গেল হৈমি। আবির খিলখিল করে হাসতে লাগল। বলল, বন্ধু, তুমি সবসময় এত হট থাইকো না, তোমার বাচ্চা বউ সইতে পারবে না। রুদ্র চোখ কটমট করে তাকাল। আবির বলল, দোস্ত, তোমার মুখে ভাগ্যবান শোনার জন্য অধীর আগ্রহে বসে রইলাম। শুধু আমি না, আমাদের ছোট্ট মিষ্টি ভাবিটাও বসে আছে। আজ সারাদিন আদ্রিতার কাছে 4-5 রকমের রান্না শিখেছে হৈমি। দুপুরে আদ্রিতার হাতের রান্না দিয়ে লাঞ্চ করেছে সকলে, আর বিকেলের সময়টা আদ্রিতার সঙ্গে গল্প করে কাটাচ্ছে হৈমি। রুদ্র আর আবির বাইরে গেছে। রুদ্র গেছে তার বিজনেস উদ্বোধন নিয়ে ছোট কাকা আর বড় ভাই রাফেদের সঙ্গে জরুরি মিটিং করতে। আবির গেছে এমনি ঘোরাঘুরি করতে। আবির সম্পর্কে রুদ্র হৈমি তাই জানে, অথচ আবির বেরিয়েছে আদ্রিতার সঙ্গে একটি নির্দিষ্ট পরিকল্পনা করে। এবার শুধু পরিকল্পনাটি সফল হওয়ার পালা। আদ্রিতা যদি সুবুদ্ধি দিয়ে হৈমির ফাঁকা মাথা ভরাট করতে পারে, তাহলে তার বন্ধুর জমকালো সংসারটা কেউ আটকাতে পারবে না।
হৈমির সঙ্গে গল্প করতে ভীষণ উপভোগ করছে আদ্রিতা, কিন্তু এসব গল্প ভুললে তো চলবে না। তাদের যে আলাদা পরিকল্পনা রয়েছে। হৈমি একধারে তার ছোটবেলার গল্প করেই যাচ্ছে। আদ্রিতা উৎসুক মুখে সেসব শুনতে শুনতে হঠাৎ বলল, ছোটবেলার গল্প তো অনেক শোনা হলো, এবার এসো বড়বেলার গল্প করি। বড়বেলার গল্প। খুশিতে আটখানা হয়ে হৈমি বলল, বড়বেলার গল্প? কোন ক্লাস থেকে শুনবে আপু? আদ্রিতা বলল, বিয়ে, সংসার এসব নিয়ে শুনব, তার আগে আমাদের গল্প শোনাই। হৈমি মাথা নাড়ল। আদ্রিতা তার আর আবিরের প্রণয় ও শুভ পরিণয় নিয়ে রোমাঞ্চকর অনেক কথাই শোনাল। গতরাতে যে তারা দুজন দুজনার হয়ে গেছে, কিছুটা লাজুক ভঙ্গিতে সেটাও বলল। সব শুনে পিটপিট করে তাকিয়ে রইল হৈমি। আদ্রিতা মাথা নাড়িয়ে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, কি ভাবছ? আমাদের তো একদিন আগে পরে বিয়ে হয়েছে, তোমারও নিশ্চয়ই দুজন দুজনার হয়ে গেছ। লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল হৈমি। আদ্রিতা বলল, হৈমি আবার লজ্জাও পায়? চট করে উঠে দাঁড়ালো হৈমি। কয়েক পা এগিয়ে পিছমুখী হয়ে দাঁড়িয়ে রইল। বলল, আমার খুব লজ্জা করছে। আমাদের ওসব কিছুই হয়নি, তুমি আমাকে আর লজ্জা দিও না। লজ্জা পেতেও আমার ভীষণ লজ্জা লাগে। উচ্চস্বরে হেসে উঠল আদ্রিতা। উঠে এসে হৈমির কাঁধ জড়িয়ে ধরল। বলল, তুমি যে কি মিষ্টি আর কি দুষ্ট। তোমার দুষ্ট মিষ্টি কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে। এখানে আসার পর থেকে মনে হচ্ছে দারুণ একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় ঘটেছে। তোমার সঙ্গে পরিচয় না হলে অনেক কিছু মিস করে যেতাম। তোমার কথাগুলো ম্যাজিকের মতো, বুঝেছ? তোমার আশেপাশে যারা থাকে তাদের মন যতই খারাপ থাকুক, তোমার কথা শুনে তারা হাসতে বাধ্য হবে। প্রচণ্ড খুশিতে আদ্রিতাকে জড়িয়ে ধরল হৈমি। বলল, নিজের প্রশংসা শুনতে আমার খুব ভালো লাগে। তুমি কি সুন্দর করে আমার প্রশংসা করলে। তুমি খুব ভালো আদ্রিতাপু। আদ্রিতা হৈমির কাঁধ জড়িয়েই ধীর পায়ে ওকে নিয়ে ব্যালকনিতে গেল। চলে গেল অন্য প্রসঙ্গে, যা তার পরিকল্পনা ছিল। বলল, জানো, স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র। শুধু তাই না, এই সম্পর্কটা পৃথিবীর সবচেয়ে গভীর সম্পর্ক। কতটা গভীর জানতে চাও? পিটপিট করে আদ্রিতার মুখের দিকে তাকালো সে। মাথা নাড়িয়ে বোঝালো সে জানতে চায়। আদ্রিতা তাকে ছেড়ে দুহাতে ব্যালকনির গ্রিল ধরতে বলতে লাগল, একজন স্ত্রী হলো তার স্বামীর পোশাকের মতো, আর স্বামীও তার স্ত্রীর পোশাকের মতো। আমাদের জীবনে পোশাকের গুরুত্ব অনেক, জানো তো? একটা বয়সের পর আমরা মানুষরা নগ্ন হয়ে যেমন কাটাতে পারি না, উচিত নয়, তেমনি বিয়ের পর স্বামী স্ত্রীও একে অপরকে ছেড়ে থাকা উচিত নয়। এরা একে অপরের পরিপূরক। বিয়ে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর গুরুত্ব এতটাই যে সৃষ্টিকর্তা প্রতিটি মানবের জন্য বিয়ে ফরজ করে দিয়েছেন। আদ্রিতা কিয়ৎকালের জন্য থামল। হৈমি বিস্মিত হয়ে বলল, তাহলে তো আমারও ফরজ কাজ সেরে ফেলেছি, আর দুজন একসাথেই আছি। জানো, আমার কত কষ্ট হচ্ছে। আম্মু, ভাইয়া, তাদেরকে কত মিস করছি। ওনার সামনে কাঁদলে কত করে বকা দেয়, তাই কাঁদতেও পারি না। এত কষ্ট পেয়েও আমি গুটকাল হয়ে ওনার সঙ্গে আছি। শেষ কথাগুলো ভীষণ মন খারাপ করে বলল হৈমি। আদ্রিতা তার অনুভূতি বুঝতে পেরে বলল, আমাদের সবাইকে এভাবেই থাকতে হয় হৈমি। প্রতিটা মেয়েকেই বাবা মা ভাই বোন ছেড়ে স্বামীর সঙ্গে তার পরিবারের সাথে থাকতে হয়। এটা প্রকৃতিগত নিয়ম। এই কষ্টটা প্রত্যেক মেয়েরই সহ্য করতে হয়। কেউ আগে করে বা কেউ পরে করে, দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। হৈমি নিশ্চুপ হয়ে গেল। দীর্ঘশ্বাস ছেড়ে আদ্রিতা জিজ্ঞেস করল, তোমাদের কিছু হয়নি বললে? একসঙ্গে এক ঘরে রয়েছ, অথচ কিছুই হয়নি? রুদ্র ভাইয়া তো বেশ ধৈর্যশীল। নারী পুরুষ এক ঘরে এক বিছানায় রয়েছ, সম্পর্কে স্বামী স্ত্রী, অথচ কিছুই হয়নি। কিছু হবেও না আমাদের। আদ্রিতা বলল, সে কি? কেন? এসব বলতে হয় না। বললাম তো, স্বামী স্ত্রীর সম্পর্কটা খুবই গভীর। এই গভীর সম্পর্কটা অগভীর করলে পাপ লাগবে। যদিও শুধু ফিজিক্যাল সম্পর্কটাই গুরুত্বপূর্ণ নয়, তবুও প্রতিটা মানুষের জীবনে এই সম্পর্কেরও প্রয়োজন আছে, গুরুত্ব আছে।
তোমরা যদি একসঙ্গে মিলেমিশে কাটিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিতে চাও তাহলে তো ভালো। আদ্রিতা বলল, কিন্তু হৈমি, রুদ্র ভাইয়া ছেলে মানুষ এবং প্রাপ্তবয়স্ক পুরুষ। যদিও তোমার বয়স কম, আমার বলা ঠিক হচ্ছে কিনা জানি না, তবুও তার দিকটা তোমার ভাবতে হবে। মনে রেখো, পুরুষ মানুষের মন কখন পিছলে যায় বলা মুশকিল। হৈমি বলল, কিসের পিছলা? আদ্রিতা এবার সিরিয়াস হয়ে সাংঘাতিক মুখভঙ্গি করে বলল, ওমা, তুমি জানো না দেশে বিদেশে যে দিন দিন ডিভোর্সের হার বাড়ছে, পরকীয়া বাড়ছে, এসব কেন বাড়ছে? এসব তো স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক দূরে থাকার কারণেই বাড়ছে। আর এই দূরত্ব শুধু মন কেন্দ্রিক নয়, শরীর কেন্দ্রিকও বটে। আজকাল এসব লোকের লজ্জা পেয়ে বলতে চায় না। আমরা স্মার্ট ছেলে মেয়ে সত্যি বলতে দ্বিধা করি না। ঢোক গিল হৈমি, বলল, আমাদের তো এমন দূরত্ব নেই, শুধু ঝগড়াটাই বেশি হয়। আমি টের পাই উনিও আমাকে ভালোবাসেন, আর আমিও। তাহলে বললে কেন কিছু হবে না? হৈমি বলল, এমনি বলেছি। মুখ ফিরিয়ে নিল হৈমি। আদ্রিতা নরম সুর করে বলল, ভাইয়াকে তো ভালোবাসোই। আস্তে করে মাথা নাড়ল সে। আদ্রিতা খুশি হয়ে বলল, তাহলে তো চিন্তা নেই, ভালোবাসা থাকলে সব এমনি এমনি হয়ে যাবে। হৈমি বলল, কিছুই হবে না, আমাদের মধ্যে শর্ত হয়েছে। আদ্রিতা জানতে চাইল, কিসের শর্ত? হৈমি বলল, কিছু না হওয়ার শর্ত। আদ্রিতা বলল, ওমা, কেন? হৈমি জানালো, কারণ উনি শর্ত দিয়েছেন ওনার বউ হতে হলে মাতৃত্ব ত্যাগ করতে হবে। এটা শুনে আমার খুব রাগ হয়েছে, তাই আমিও শর্ত দিয়েছিলাম আমাকে বিয়ে করলে ওনার পৌরুষ চাহিদা ত্যাগ করতে হবে। বিস্মিত হয়ে গেল আদ্রিতা। কি সাংঘাতিক কথাবার্তা দুজনের! এরা তো পৃথিবীর অসম্ভব দুটি ঘটনা নিয়ে শর্ত দিয়ে জেদ করে বসে আছে। ঢোক গিল আদ্রিতা। কিঞ্চিত শঙ্কা নিয়ে বলল, এটা কি করে সম্ভব? হৈমি জানালো, জানি না তো। ইম্পসিবল। সুস্থ সবল কোনো পুরুষই ঘরে বউ থাকতে এত বড় ত্যাগ করতে পারবে না, সে যত শুদ্ধ পুরুষই হোক না কেন। আর তোমার তো মাতৃত্ব ত্যাগের প্রশ্নই আসে না। তোমরা দুজনই দেখছি মহাপাগল। শোনো, রুদ্র ভাইয়া তোমার কাছাকাছি না এসে থাকতেই পারবে না, অর্থাৎ সে শর্ত ভাঙবেই। আর সে শর্ত ভাঙলে তুমিও অনায়াসে শর্ত ভাঙতে পারবে। এটা কোনো বড় সমস্যা না, তাই মন খারাপ করো না। হৈমি কিছুই বলল না। আদ্রিতা এবার তাকে বেশ গম্ভীর হয়ে বলল, শোনো, বিয়ে হয়ে গেছে তোমার, তুমি যার বউ, তার ওপর একটু অধিকারও ফলিও, এতে তোমারই ভালো হবে। রুদ্র ভাইয়া একটু গম্ভীর মানুষ, রাগটাক নাকি খুব বেশি, কিন্তু তোমাকে মন থেকে খুব পছন্দ করে, ভালোবাসে। তা এই ভালোবাসাটাকে আরও গভীর গাঢ় করতে তোমাকেই আগাতে হবে। তুমি যদি তাকে ভালোবাসো, আগলে রেখে আজীবন কাটাতে চাও, তাহলে নিজেকে তার মতো করে একটু গুছিয়ে নিও। শুনেছি ভাইয়া ভীষণ আঘাত পাওয়া মানুষ। নিজের জন্মদাত্রী দ্বারা খুব অল্প বয়সে কঠিন আঘাত পেয়েছিল, তাই এই আঘাত তার মনটাকে পাথরের মতো শক্ত করে দিয়েছে। সেই শক্ত পাথরটাকে তুমি ভালোবাসায় সিক্ত করে দিও, নরম মাটিতে পরিণত করে দিও। আমার আর আবিরের বিশ্বাস তুমি পারবে। তোমার মধ্যে স্পেশাল একটা ব্যাপার আছে। খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনল হৈমি। আদ্রিতা শেষে মনে মনে দুষ্ট বুদ্ধি এঁটে দিল। বলল, শোনো, পুরুষ মানুষ দিন শেষে যেমন এক নারীর কাছে দুর্বল, তেমনি একটা নারীর শরীরও তৃষ্ণায় কাতর। রুদ্র ভাইয়া অনেক হ্যান্ডসাম, তাকে শক্ত হাতে ধরে রেখো, ফসকে গেলে কিন্তু আফসোস করবে। ভাইয়া তো নতুন বিজনেস স্টার্ট করছে, তাও আবার শাড়ির বিজনেস। ঢাকাসহ বিভিন্ন শহরের আধুনিক রমণীরাও এখানে এসে কাজ করবে। দুজন সুন্দরী মেয়ে আছে, একজনের নাম নিশিতা, বেশ জনপ্রিয় ব্লগার। তার মাধ্যমে ভাইয়া তার কোম্পানির শাড়িগুলো অনলাইন শো অফ করে, পাশাপাশি অনলাইন বিজনেসও শুরু করবে। শুনেছি এসব মেয়েরা নাকি কাজের ফাঁকে হ্যান্ডসাম মালিকদের সঙ্গে ঠলাঠলিও করে, সুযোগ পেয়ে ফাঁসিয়ে বিয়েটাও করে নেয়। ঘরে বউ বাচ্চা এসব কিছুই মানে না। টাকাওয়ালা ছেলেদের 2-3 বউ হতেও এদের সমস্যা নেই। আদ্রিতার একটা বাক্য শেষ হচ্ছে
মানে হৈমির হৃৎপিণ্ড ধরাস করে উঠছে। তার একটা মাত্র স্বামীটা ফসকে গেলে কি হবে তার? সারা রাত ঘুম হল না হৈমির। কাউচে বসে কোলের ওপর ল্যাপটপ রেখে স্ক্রিনে মুখ গুজে বসে আছে রুদ্র। দুপা বেশ আয়েসি ভঙ্গিকে ছোট টি টেবিলের ওপর রাখা। রাত বাড়ছে, তবুও বিছানা যাচ্ছে না সে। এই নিয়ে হৈমির আরও বেশি ছটফট লাগছে, কান্না পাচ্ছে, মনে প্রশ্ন জাগছে, তাদের কি অনেক বেশি দূরত্ব? বিকেলে আদ্রিতার কথাগুলো শোনার পর তার নাওয়া খাওয়া ঘুম সব বরবাদ হয়ে গেছে। নিশিতার সঙ্গে সেদিন রুদ্রকে রেস্টুরেন্টে দেখা, আজ আবার তার সঙ্গে বিজনেস সংক্রান্ত বিষয় শোনা, সব মিলিয়ে প্রচণ্ড ডিপ্রেশনে ভুগতে লাগল সে। রাত 12টা ছুঁই ছুঁই। রুদ্র তখনও ল্যাপটপে বিভোর। আর সহ্য করতে পারল না হৈমি। নিঃশব্দে বিছানা ছেড়ে রুদ্রর সামনে এলো। ল্যাপটপ থেকে দৃষ্টি তুলে হৈমির দিকে তাকালো রুদ্র। সহসা হৈমি তার কোল থেকে ল্যাপটপ নিয়ে পাশে রেখে কোলের উপর বসল। মুহূর্তেই গলা জড়িয়ে ধরে কাঁধে মাথায় রেখে ঢুকরে উঠল সে। রুদ্র হতভম্ব বাকরুদ্ধ হয়ে আলগোছে এক হাত হৈমির পিঠে আর অন্য হাত মাথায় রাখল। হতবুদ্ধি শূন্য হয়ে এক ঢোক গিলল। শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? নিরিবিলির রুমটা হৈমির কান্নার শব্দে থমথমে পরিবেশ সৃষ্টি করল। রুদ্রর বক্ষপটে অনুভব হল অদ্ভুত এক ব্যথা। তার হৃদয়ের গভীরে সূক্ষ্মভাবে দাঁড় টানল এই কান্নার সুর। বুকের বাঁ পাশের পাঁচর যেন কেউ দুমড়ে মুচড়ে দিচ্ছে। অকারণে এই ব্যথাযুক্ত ক্রন্দনধ্বনি এলোমেলো করে দিল রুদ্রর শ্বাস প্রশ্বাস। মেয়েটা তবু থামল না। রুদ্র কিয়ৎকাল থম ধরে থাকার পর হৈমির কোমরে চেপে রাখা হাতটা দৃঢ় করল। মাথায় চেপে রাখা হাতটি দিয়ে ধীরে ধীরে স্পর্শ করল ওর সিক্ত নরম গালটায়। হাফ নিঃশ্বাস ছেড়ে পুনরায় প্রশ্ন করল, এই মেয়ে, তোমার সমস্যা কি? কাঁদছ কেন এভাবে? বাড়ির কথা মনে পড়লে ফোন নিয়ে কল করতে পারো তাদের, প্রয়োজনে ভিডিও কলে কথা বলো, তাই বলে এভাবে কাঁদতে হবে? আমার কাজে ডিস্টার্ব করো না। কথাগুলো বলার সময় ওর কণ্ঠ জড়িয়ে যাচ্ছিল, নিঃশ্বাস ভারী হচ্ছিল। তীব্র শীতেও শরীর উষ্ণ হয়ে আসছে, কান দুটো কেমন লালচে বর্ণ ধারণ করেছে। অথচ হৈমি একইভাবে কেঁদে চলেছে। কিভাবে মেয়েটা কান্না থামাবে? প্রচণ্ড চিন্তায় পড়ে গেল। চিন্তান্বিত স্বরেই বলল, চকলেট খাবে? তোমার তো প্রিয়। হৈমি নিরুত্তর। রুদ্র পুনরায় বলল, আচ্ছা ধরো, কাল যদি ফুচকা খেতে নিয়ে যাই? এত লোভ দেখিয়েও মানাতে পারল না। ধীরে ধীরে অসহ্য লাগতে শুরু করল। হয়ে পড়ল অধৈর্য। নিমেষেই মেজাজ ক্ষিপ্ত করে ঘাড় চেপে ধরে মুখোমুখি হল। চোয়াল শক্ত করে দৃঢ় চোখে তাকিয়ে বলল, কান্না থামাও। হৈমির ঠোঁট উল্টে বলল, আপনি ওই নিশিতার সঙ্গে বিজনেস করবেন না। আশ্চর্যান্বিত হয়ে গেল রুদ্র। হৈমি বলল, আমি আপনার বউ হই, আপনার প্রতি আমার অধিকার আছে। আপনাকে ভালোবাসি আমি। আমার সব কথা শুনবেন। এখন থেকে আমি আপনার সব ধরনের অধিকার ফলাব। আপনি আমাকে বঞ্চিত করতে চাইলে আমি থানা পুলিশ করব, মামলা করব আপনার নামে। বলবো ঘরের সুন্দরী বউ থাকতেও আপনি বাহিরের মুখী। ক্রন্দনরত কণ্ঠে হৈমি বলার কথাগুলো শুনে তাজ্জব বনে গেল রুদ্র। কথার খেই হারিয়ে রাগ করতেও ভুলে গেল। হৈমি দুহাতে তার গাল জুড়িয়ে গালে গাল ঠেকিয়ে দিল। আহ্লাদী স্বরে আবদার করল, আমাকে একটু আদর করবেন? প্রশ্নটা শুনে মনে মনে ভাবল, স্বামীর আদর পাওয়া বউদের অধিকার। তাহলে সে কেন প্রশ্ন করল? সে আদর অর্জন করে নেবে, জোর করে, সর্বোচ্চ ব্ল্যাকমেইল করে। একটু আদর করুন। কান্না করতে আর ভাল লাগছে না। আপনারও তো কান্না শুনতে শুনতে ভালো লাগছে না, তাহলে আদর করে দিন। রুদ্র হতভম্ব হয়ে রইল। হৈমির ভেজা নরম গলাটা তখনও তার খসখসে দাড়ি ভর্তি গালের সঙ্গে মিলিত হয়ে আছে। এক হাত রয়েছে কোমরে। হৈমির হুমকি আবদার এসব শুনে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কি সাংঘাতিক বউ তার! বউয়ের অধিকার না দিলে, আদর না করলে পুলিশের কাছে যাবে মামলা করতে, ভাবা যায়? আর নিশিতা, এখানে তার কথা উঠল কেন? সে তো অলরেডি ম্যারিড। রয়ে শয়ে দুহাত হৈমিকে জড়িয়ে নিল সে। গম্ভীর হয়ে বলল, নিশিতা ম্যারিড হৈমি, তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আমার। এই নিয়ে দ্বিতীয়বার যেন কোনো কথা না শুনি। মাথা তুলে পিটপিট করে তাকিয়ে রইল হৈমি।
জড়সড় হয়ে রুদ্রের কোলে মিলিয়ে বসে বলল, আর শুনব না, এবার আমাকে একটু চুমু দিন। রুদ্র বলল, এবার সিরিয়াস বিরক্ত হচ্ছি হৈমি, আমার কাজ এখনো শেষ হয়নি, তুমি ঘুমাতে যাও। হৈমির ভীষণ ঘুম পেলেও সে শক্ত হয়ে বসে রইল, চুমু না দেওয়া অবধি এক চুলও নড়বে না, পণ করল। রুদ্র তার মতিগতি বুঝে ভরাট সুরে বলল, আমাকে খেপাচ্ছ, পরে আফসোস করতে হবে। পাত্তা দিল না সে, উল্টো বক্ষপটে নাক ডলতে শুরু করল। তার নাকের কাঁচা পানি ভিজিয়ে দিল রুদ্রর টি শার্ট। মুখ বিকৃত করল সে। টের পেয়ে হৈমি বেশ ভালো করে নাক মুছল। তৎক্ষণাৎ রুদ্র তাকে কোল থেকে সরিয়ে তড়িৎ গতিতে টি শার্ট খুলে ফেলল। মৃদু ধমক দিয়ে বলল, কী সব নোংরা কাজ করছো হৈমি, এক থাপ্পড় লাগাবো। থাপ্পড়ের গুরুত্ব না দিয়ে হৈমি রুদ্রর লোমশ ভর্তি বলিষ্ঠ বুকটায় ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। গালে হাত দিয়ে অবাক কণ্ঠে বলল, আপনি কি জিমে যান? কি হট বডি। কথা শুনে বিরক্ত হয়ে রুদ্র কাউচ থেকে উঠতে উদ্যত হয়েছে, অমনি তার বুকের মাঝখানটায় টপ করে এক চুমু দিল হৈমি। সহসা বিদ্যুৎ চমকানোর মতো করেই তার পুরুষচিত্ত চমকে উঠল। ঘাড় কিঞ্চিত বাঁকা করে আর চোখে তাকালো হৈমির নিরীহ মুখটার দিকে। হয়তো সেই ঝোঁকের বশে আবেগ আপ্লুত হয়ে চুমু দিয়ে ফেলেছে, কিন্তু রুদ্রর কিছু করার নেই। তার ভেতরে যে ঝড়ের সৃষ্টি হল, এই ঝড়ে হৈমিকেও তোলপাড় করে ছাড়বে। পরিস্থিতির বেড়াজালে আটকে মুহূর্তেই কিছু নরম অনুভূতিতে অসংলগ্ন স্পর্শে হৈমিকে ছাড়খাড় করে দিল সে। বদ্ধ উন্মাদের মতো ওর ছোট্ট নরম দেহটায় পুনরায় নিজের অধীনে নিয়ে নিল। মেয়েটা কিঞ্চিত ভীতু হলেও বুকে অদম্য সাহস নিয়ে ঠাঁই রইল। এই সাহস যেন রুদ্রের প্রতি তার ভালোবাসারই বহিঃপ্রকাশ, যা রুদ্রর পুরুষ সত্তাকে দ্বিগুণ গতিতে উৎসাহিত করল। তার পুরুষালী ওষ্ঠজোড়া একে একে হৈমের পুরো মুখশ্রীতে আদরে মাখাতে ব্যস্ত হয়ে পড়ল। মেয়েটাকে তীব্র ছোঁয়ায় মাতাল করতে, বেসামাল করে তুলতে বহু বৎসরের তৃষ্ণার্ত ন্যায় নরম অধরজোড়ায় পান করতে লাগল অমৃত সুধা। এই সুধা সেই সুধা, যে সুধা যুগ যুগ ধরে প্রেমিক প্রেমিকারা তাদের প্রেমিক পুরুষদের জন্য উৎসর্গ করে আসছে। ব্যাকুল দেহে ব্যাকুল নিঃশ্বাসে হৈমি রুদ্র থেকে ছাড় পাবার বৃথা চেষ্টা করল, কিন্তু বদ্ধ উন্মাদ সে রুদ্র একটুও ছাড়ল না। সহসা রুদ্রর ফোন বেজে উঠল। কৌশলে হৈমিকে এক হাতে জড়িয়ে অপর হাতে পকেট থেকে ফোন বের করল। বড় ভাই রাফিদের কল। রিসিভ করার পূর্বে হৈমিকে কঠিন আদেশ করল, চুপ করে শান্ত হয়ে থাকবে, একদম নড়বে না। হৈমি আলগোছে তার বুকে মাথা রেখে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগল। নিভৃতে তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। বুকের ভেতরটায় শব্দ হতে লাগল। রাফিদের সঙ্গে বিজনেসের বিষয়ে কথা বলতে বলতে সময় পেরিয়ে গেল 10 মিনিট। কথা শেষে হৈমির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে গেল তার। তড়িৎ ফোন সাইডে রেখে গালে মৃদু থাপ্পড় দিয়ে হৈমি হৈমি বলে ডাকল। সাড়া দিল না সে। 10 মিনিটের মাঝেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। ব্যর্থ মনে নিঃশ্বাস ফেলল রুদ্র। প্রথম মেজাজ খারাপ করল, ইচ্ছে করল থাপড়িয়ে ঘুম থেকে তুলতে। পরক্ষণে আফসোসের সাথে বিড়বিড় করে বলল, তোমার দ্বারা অসম্ভব কিছুই নেই, সবচেয়ে বেশি সম্ভব আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। ভার্সিটিতে যাওয়ার পথে রিকশা থেকে পড়ে গিয়েছিল সূচনা। শরীরের বিভিন্ন স্থানে অগণিত চোট। রাস্তার আশেপাশের লোকজন রিকশাওয়ালাকে মারতে এসেছিল, কিন্তু সে কাতর স্বরে তাদের মারতে নিষেধ করছে, কারণ ভুলটা তারই। ওড়না ঠিক করে সামলে বসেনি, তাই এই দুর্ঘটনার সম্মুখীন হল। এরপর শরীরের চোট নিয়েই ফিরে এসেছে শেখ বাড়িতে। মাহেরকে একটি মেসেজ করে জানিয়েছে তার অ্যাক্সিডেন্টের কথা। খবর শুনে অর্ধেক ক্লাস রেখেই অন্য লেকচারদের অনুরোধ করে তার ক্লাস নেওয়ার জন্য। লেকচারার অনুরোধ থাকলে মাহের দ্রুত চলে আসে শেখ বাড়িতে। সেদিন তাকে দেখে কেঁদে অস্থির। দাদির কান্না চোটে তার ভেতরে টেনশনের পরিমাণ মাত্রা ছাড়ল। কোনো রকমে শ্বাসরোধ করে বলল, দাদি, আমি ওর কাছে যাই। দাদি হুঁশ ফিরল। কোমরে ব্যথা নিয়ে সে উপরে যেতে পারে না, তাই মাহেরকে তাড়া দিয়ে বলল, যাও, তুমি এসেছ শুনলে খুশি হবে। আমি রাফেদকে কল করে জানাই, আর বলে দেই রুদ্রকে জানাতে। তার সঙ্গে আমি আবার কথা বলি না। সে যা অন্যায় করেছে তার জন্য এখনো আমি ক্ষমা করিনি।
মাহের বিচলিত হয়ে তাকিয়ে আছে। তার চাহনি দেখে দাদি ঈষৎ হেসে বলল, তোমার বোনটার উপর আমার কোনো রাগ নেই। দোষ করেছি আমার নাতি, তাই সব রাগ তার উপরেই। ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে স্মিত হাসল মাহের। ধীর পায়ে এগুলো সূচনা রুমের দিকে। সূচনা বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। মাহের মৃদু কাশির শব্দে রুমে প্রবেশ করে দরজা আটকে দিল। সূচনা কিছুটা চমকালো, কারণ সে আশা করেছিল মাহের বিকেলবেলা আসবে। এত দ্রুত এসেছে, নিশ্চয়ই ক্লাস বাদ দিয়ে চলে এসেছে। অন্তকোণে আসা প্রশ্ন মুখে উচ্চারণ করার পূর্বেই মাহের উষ্ণ হাতে স্পর্শ পেল তার কোমল গাল। শুনতে পেল বিচলিত কণ্ঠস্বর। কিভাবে হলো এসব? কোথায় কোথায় ব্যথা পেয়েছেন? প্রশ্নের সঙ্গে সঙ্গে ক্ষত হওয়া প্রতিটা স্থান সূক্ষ্ম নজরে দেখতে লাগল। কপাল, কনুই, পা, এসব কিছু দেখে জিজ্ঞেস করল ব্যথার ওষুধ খেয়েছেন কিনা, অথবা মলম লাগিয়েছেন কিনা। সূচনা সব উত্তর দিয়ে বলল, আপনি ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। এ কথা শুনে রেগে গেল মাহের। তীব্র ক্রোধের সঙ্গে বলল, আমি বলেছিলাম দিয়ে আসি, আপনি শুনলেন না। আমি থাকলে এটা ঘটত না। এক ঢোক গিল সূচনা। নরম সুরে বলল, আপনার ক্লাসের সময় হয়ে এসেছিল মাহের, নয়তো আমি নিষেধ করতাম না। মাহের বলল, হোক সময়, আপনি তো সবসময় জেদ করেন সূচনা, এটা কিন্তু ঠিক না, এই জেদটা কমান। সূচনা বলল, অযথা রাগ করছেন। মাহের কিছুটা শান্ত হয়ে সূচনার দিকে তাকিয়ে দৃঢ়স্বরে বলল, আর কোথাও লাগেনি তো? ঢোক গিল সূচনা। মাথা বাম দিক থেকে ডান দিক ঘুরালো। তীক্ষ্ণ চোখে তাকিয়ে মাহের তার হাতে অতি সন্তর্পণে একটি চুমু এঁকে দিল। আদর পেয়ে তার মুখটা কাচুমাচু হয়ে গেল। মাহের দীর্ঘশ্বাস ছাড়ল। সূচনাকে বলল, মিথ্যে বলবেন না, আপনার মুখে মিথ্যে শুনতে বিশ্রী লাগে। বলেই কপালের যেখানটায় ব্যথা পেয়েছে সেখানেও আদরের চুমু দিল। সূচনা হকচকিয়ে গেল। বলল, এই যা, মলম লাগিয়েছি। ঠোঁটে লেগেছে না? এটা দিয়ে মুছুন। ওড়নার এক কোণা উঁচু করে ধরল সে। মাহের সেটা তার হাত থেকে ছড়িয়ে দুহাত কাঁধে স্পর্শ করল। বলল, আর কোথায় ব্যথা পেয়েছেন? ভয়ানক কোনো ব্যথা পাননি তো? প্লিজ লুকাবেন না, আমাকে খুলে বলুন, লজ্জা পাবেন না। শরীরের আর কোথাও আঘাত লাগেনি তো? বলুন, এখনই বলুন, হসপিটালে নিয়ে যাব। সূচনা অস্বস্তিতে পড়ে গিয়ে বলল, আহামরি ব্যথা পাইনি। তেমন হলে আমি কি বাড়ি আসতে পারতাম? মাহের বলল, আচ্ছা তবুও আমি মনের স্বস্তির জন্য একবার চেক করতে চাই। অনুমতি না দিলে জোর করে করব। আপনি যা মানুষ কঠিন আঘাত পেলেও সেটাকে গোপন রেখে কষ্ট পাবেন, যন্ত্রণা ভোগ করবেন। আপনার কথা শুনে আমি রিস্ক নিতে পারি না। সূচনা হতভম্ব হয়ে গেল। আকস্মিক মাহের তার ওড়না সরিয়ে বিছানায় রাখল। সূক্ষ্ম নজর বোলালো গলার দিকটায়। বিস্ময় ভরে হয়ে লজ্জায় কুকড়ে গিয়ে সে বলল, কি করছেন? আমি তো বলছি তেমন কোথাও ব্যথা পাইনি। সূচনা আতঙ্কিত হয়ে ওড়না উঠিয়ে গলায় জড়িয়ে নিল। তারপর মিনমিন স্বরে বলল, পেটের ডান পাশে একটু লেগেছে, ঠিক হয়ে যাবে। চোখ দুটো ছোট ছোট করে কামিজের ফালিতে হাত রাখল মাহের। সূচনা তার হাতের ওপর হাত চেপে লজ্জায় আড়ষ্ট হয়ে বলল, এমন করছেন কেন? উত্তর দিল না মাহের। জেদ খাটিয়ে ফালি সরিয়ে দেখল উদরের ডান পাশে ক্রস করে সাদা ব্যান্ডেজ লাগানো। সবচেয়ে বেশি আঘাত ওখানেই লেগেছে, যা বোঝাই যাচ্ছে। ব্যান্ডেজের ওপর রক্তেরও লাল দাগ, যা দেখে মাহেরের মুখটা কালো হয়ে গেল। থমথমে স্বরে জিজ্ঞেস করল, কিভাবে পড়েছেন? ওড়না সামলে বসেননি? অপরাধী স্বরে সূচনা বলল, সবসময় বসি, তবে আজ কিভাবে যেন ভুল হয়ে গেছে। কাপা হাতে ব্যান্ডেজের উপর স্পর্শ করল মাহের। সূচনা কিঞ্চিত শিউরে উঠল, সাথে সাথে হাত সরিয়ে নিল। থমথমে মুখে বলল, নিজের প্রতি কবে যত্নশীল হবেন বলুন তো? মুখ ফিরিয়ে সে জবাব দিল, যত্ন করার জন্য তো আপনি আছেন। চোখ তুলে এক পলক তাকালো মাহের। সূচনার লাজুক মুখটা দেখে পুনরায় দৃষ্টি ফিরিয়ে নিল উদরে। সন্তর্পণে মুখ এগিয়ে একগুচ্ছ উষ্ণ নিঃশ্বাস ছেড়ে ক্ষতস্থানে চুমু দিল। টের পেয়ে চোখ বুজে ফেলল সূচনা। মাথা তুলে আরও একবার তার আবদ্ধ দৃষ্টির লালচে মুখটা দেখে নিল সে। এরপর আকস্মিক কিভাবে অসুস্থ বউয়ের থপথপে ফর্সা
আকর্ষণীয় উদরে কেন্দ্রস্থলে চোখ চলে গেল, আর দায় হয়ে পড়ল নিজেকে আটকে রাখা। মাহের মাত্রাতিরিক্ত অসংযত হয়ে পড়ল। আচম্বিত এক উষ্ণত্ব গাঢ় চুম্বন এঁটে দিল সংবেদনশীল স্থানটায়। অনুভূতিপ্রবণ সেই স্থানে অসংলগ্ন স্পর্শ পেয়ে হৃৎপিণ্ড ধরাস করে উঠল সূচনার এমন অবস্থা দেখে মাহের মুচকি হেসে ফেলল, বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। মাহের সরে যেতেই সূচনা দুহাত মুখমণ্ডল ঢেকে ফেলল। শ্বাস নিল ঘন ঘন। ক্রমশ তার অন্তঃকোণে ছটফটানি বাড়লেও, অনুভূতিরা বেসামাল হয়ে পড়লেও মস্তিষ্ক হল পুরোপুরি অচল। এদিকে আবির আর আদ্রিতা আজ চলে যাবে, তাই গোছগাছ শুরু করল। তাদের গোছগাছ দেখে হৈমীর মনটা খুবই বিষণ্ণ হয়ে উঠল। আদ্রিতার সঙ্গে কয়েকদিন বেশ ভালোই কাটিয়েছে সে। কত কিছু শিখেছে, কত কিছু বুঝেছে। আবার কবে দেখা হবে আদ্রিতাপুর সঙ্গে কে জানে। আজ তারা চলে যাবে, তারপর থেকে আবার সেই গুমরা মুখে স্বামীটার সঙ্গে একাই কাটাতে হবে। সেদিন রাতে কেমন করে আদর করল, তারপর সে কিভাবে ঘুমিয়ে গেছে টেরও পায়নি। সকালে ঘুম থেকে ওঠার পর রুদ্র তাকে নানাভাবে টর্চার করছে। শুরুটা করেছে সকাল সকাল তার হাতে বই খাতা তুলে দিয়ে। প্রথমে ছিল বেয়াই মশাই, তারপর হলো জামাই মশাই, আর এখন হয়েছে মাস্টার মশাই। সহ্য হয় এত যন্ত্রণা? ঠিকমতো না পড়লে, পড়া মুখস্থ করে তার কাছে প্রমাণ না দিতে পারলে কাঁচা কঞ্চির বাড়িও দেয়। আজ সকালে দেয়ার বাড়ির চিহ্নটা এখনো হাতে আছে। ঝিনুককে দিয়ে 3টা কাঁচা কঞ্চি আনিয়েছে সেই টাঙ্গাইল থেকে। 3টাই নাকি তাকে সোজা করার জন্য। অথচ সে আয়নার সামনে দাঁড়িয়ে দিব্যি নিজেকে সোজা দেখে। বাঁকা আর কোথায় সে? ঠিকমতো পড়াশোনা খাওয়া দাওয়া না করলে ওই কঞ্চির আঘাত সহ্য করতে হবে। সকাল দুপুর বিকেল 3বার বেতের বাড়ি। এভাবেই তো মাথা ঘোরায়। এই বাড়ির ভয়েই গত 2 দিন যাবৎ পড়াশোনা করেছে, ঠিকঠাক খাওয়া দাওয়া করেছে। আদ্রিতা আর আবির চলে যাওয়ার পর হৈমীর খুব কান্না পেল। রুদ্র তাকে সামলাতে গিয়ে নাজেহাল। এদিকে একজন বিশ্বস্ত কাজের মেয়ে খুঁজে পেয়েছে, সেও এসেছে কিছুক্ষণ আগে। তার সামনেই হৈমী কাঁদছে। রুদ্র বেশ অস্বস্তি বোধ করছে। এমন সময় কল এলো রাফিদের। সে জানালো সূচনার অ্যাক্সিডেন্টের কথা। এ খবর শুনে রুদ্রর বুকের ভেতর অস্বাভাবিক একটি চাপ পড়ল। বোনটার খোঁজ নেওয়া হয়নি কদিন, এর মধ্যেই এত বড় দুঃসংবাদ। নিজের মধ্যে ভীষণ অপরাধবোধ সৃষ্টি হল। তাকে সেই অপরাধবোধ থেকেই হৈমীকে কাজের মেয়ের সঙ্গে রেখে আজকের দিনটা থাকতে বলে সে চলে গেল টাঙ্গাইল। অবশ্য হৈমীর সম্পূর্ণ সেফটি দিয়েই গেল। পাশের ফ্ল্যাটের ইয়াসমিন আন্টিও রাতে হৈমীর কাছে গিয়ে থাকল। হৈমী খুশিও হল। হৈমী একা থাকতে চায়নি। সে অনেক আকুতি করেছে তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু রুদ্র দেয়নি। যদি আবার না আসতে চায়, এর চেয়ে সে গিয়ে বোনকে দেখে কয়েক ঘন্টা সময় কাটিয়ে এসে পড়বে। পরপর 2বার জার্নি সে সহ্য করতে পারলেও হৈমী পারবে না। সবকিছু ভেবেই রুদ্র তাকে রেখে গেল। ইয়াসমিন আন্টি মানুষটা দারুণ। হৈমীর খুব পছন্দ হয়েছে তাকে। এই খুব পছন্দ হওয়ার আসল কারণটা হচ্ছে ইয়াসমিন আন্টি তাকে গোধূলি লগ্নের ছাদে নিয়ে এসেছে। দিন আর রাত্রের এই সন্ধিক্ষণ হৈমীর খুব প্রিয়। এ সময়টা যদি হয় খোলা আকাশের নিচে অমায়িক সুন্দর ছাদে, তাহলে তো কথাই নেই। এতদিন গুমোট পরিবেশে থেকে তিক্ত হয়ে উঠেছিল সে। এবার যেন প্রাণ ফিরে এসেছে। হৃদয় হয়ে উঠেছে চঞ্চল। কাজের মেয়ে ঋতুর বয়স 19-20 হবে। ইয়াসমিন আন্টির ছোট মেয়ে মীরা, ওর বয়স 8। আর সে একপাশে দাঁড়িয়ে গল্প করছিল। এমন সময় একজন শ্যামলাটে বর্ণের যুবকের আগমন ঘটল। যুবকটির হাত ধরে 4-5 বছরের একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে। সে যুবকটিকে উদ্দেশ্য করে বলল, মামা গোলাপ। যুবকটি মৃদু হেসে মেয়েটিকে নিয়ে ছাদের অপর প্রান্তে চলে গেল। ইয়াসমিন আন্টি সেদিকে তাকিয়ে হৈমীকে বলল, ছেলেটি 3য় তলা থাকে। ওর নাম জোভান। খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের ছাত্র। পুরো ছাদে যে ফুলগুলো দেখছ সব ওই লাগিয়েছে। ছেলেটার নেশা 2টো, 1 পড়াশোনা, 2 ফুলগাছগুলো। যত্ন এ দুটির প্রতি খুব বেশি। হৈমী চোখ পিটপিট করে তাকালো ইয়াসমিন আন্টির দিকে। দারুণ উৎসাহ নিয়ে বলল, সব ওনার লাগানো। এত এত ফুল, ফুলগাছ সব ওনার।
ছেলে হয়েও এমনভাবে ফুল ভালোবাসেন উনি। কি সুন্দর। ভাবছি আমাদের ব্যালকনির জন্য কয়েকটা ফুল গাছ কিনব। খুব সুন্দর লাগবে। ওনার সঙ্গে এ ব্যাপারে ধারণা নেওয়া যেতে পারে, তাই না? যেহেতু উনি এসবে দক্ষ। ইয়াসমিন আন্টি বলল, তোমরা বাড়িওয়ালা, তোমরা চাইলে পুরো ছাদটাই দখল করতে পারবে। হৈমি বলল, না না, পুরো ছাদ লাগবে না, শুধু ব্যালকনিটাই রাখব। তবে চলো ওপাশে যাই, পরিচয় করিয়ে দেই, তারপর তুমি যা জানার দরকার তা জেনে নিও। হৈমি বলল, আচ্ছা চলুন। ওনার সঙ্গে ভাব করে যদি এখানে থাকা গাছ থেকেই দু একটা নিতে পারি তাহলে ভালোই হবে। রুদ্র ফিরে এলো পরের দিন দুপুরে। বাসায় ফিরে এসে সে গোসলে ঢুকল। কাজের মেয়ে ঋতু দুপুর ও রাতের রান্না শেষ করে হৈমির থেকে বিদায় নিল। প্রতিদিন সে সকাল থেকে বিকাল পর্যন্ত সে কাজ করবে। এই সময়ের মধ্যে রান্না বাড়া, ঘর মোছা, কাপড় ধৌত করা, নিত্যদিনের যাবতীয় কাজ সেই করে দিয়ে যাবে। গতদিন রাত্রি যাপন করেছিল শুধু রুদ্রর বাসায় থাকবে না বলে। আজ রুদ্র ফিরেছে, তাই সেও নিজের কাজ সম্পন্ন করে বিদায় নিল। হৈমি খাবার বেড়ে সব গুছিয়ে রাখতে রাখতেই তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে রুদ্র এলো ডাইনিং রুমে। উদ্দাম শরীরে গলায় তোয়ালে পেঁচিয়ে ধপ করে বসে পড়ল চেয়ারে। হৈমি তাকিয়ে নিজেও বসল। জিজ্ঞেস করল সূচনার কথা, তার ভাইয়ের কথা। রুদ্র খাবার খেতে মনোযোগ দিয়ে তার কথায় হুহা জবাব দিল। কিঞ্চিত বিরক্ত হয়ে হৈমি আর কথা বাড়াল না। খাবার শেষ করে রুদ্র রুমে চলে গেল। সে সব গুছিয়ে রাখল। এরপর রুমে যেতে উদ্যত হয়েছে, ঠিক তখনই বেল বেজে উঠল, কলিং বেল। চঞ্চলিত পায়ে দরজা খুলতেই কয়েক রকম ফুলগাছ হাতে দাঁড়িয়ে থাকতে দেখল জোভানকে। অমায়িক এই মানুষটার সঙ্গে গতকালই পরিচয় হয়েছে। তারপর অনেকটা সময় গল্পও করেছে। গল্পের বেশিরভাগ জুড়েই ছিল ফুল নিয়ে। সেই গল্পের ফাঁকেই হৈমি দুটো গোলাপ গাছ চেয়ে নিয়ে এসেছে, যা এখন তাদের ব্যালকনিতে রয়েছে। পাশাপাশি আবদার করেছিল আরও কিছু ফুলের চারা এনে দিতে, যত দাম লাগুক সে দিয়ে দেবে। বিয়ের পর জামাইয়ের কাছ থেকে চেয়ে চেয়ে কিচ্ছু নেয়নি, এবার না হয় ফুল গাছ কেনার টাকা নেবে। তার কথাগুলো শুনেই জোভান সিদ্ধান্ত নিয়েছিল টাকা লাগবে না, এমন ফুলপ্রেমী মানুষকে এমনিতেই গিফট করবে সে, এতে তৃপ্তি পাবে। তাছাড়া এই বাসায় মালিকের স্ত্রী সে, বয়স অনুযায়ী ছোট বোন বলাও চলে। তাই সাদা মনে একগাদা ফুল গাছ নিয়ে হাজির হল সে। হৈমিও খুশিতে দিশেহারা হয়ে ধন্যবাদের বন্যা বয়ে দিল। জোভান সবেই ভার্সিটি থেকে ফিরেছে, তাই হৈমি অসংখ্যবার বলার পরেও ভিতরে ঢুকল না। গাছগুলো সে হৈমির হাতে দিয়ে চলে গেল। সেই মুহূর্তেই ঝড়ের গতিতে রুদ্র এলো। দরজার বাইরে উকি দিয়ে চোখ মুখ কঠিন করে জিজ্ঞেস করল, কে ছিল? হৈমি চারাগুলো উঁচিয়ে ধরে বলল, দেখুন কতগুলো চারা, এখানে কালো গোলাপ, সাদা গোলাপ, নয়নতারা। থামিয়ে দিল রুদ্র। ধীরে ধীরে তার চোখ রক্তিম হয়ে উঠল। ঠাস করে দরজা বন্ধ করে জিজ্ঞেস করল, ছেলেটা কে ছিল? রুদ্রর শরীর মৃদু কাঁপছে, শরীরে ঘাম ছুটেছে। রুম থেকে সে এক পলক দেখতে পেয়েছে হৈমি দ্বিতীয় তলার ছেলেটার সঙ্গে হেসে হেসে কথা বলছে। ছেলেটার সম্পর্কে সে ভালোই অবগত, তবুও নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। মুহূর্তেই তার মাথা জাস্ট নষ্ট হয়ে গেল। মনে পড়ে গেল বহু বছর পূর্বে এক জঘন্য স্মৃতি, বিশ্বাসঘাতকতার শ্রেষ্ঠ উদাহরণ। তার মা আর বড় কাকার হাস্যোজ্জ্বল মুখ, একে অপরের সেই অবৈধ মেলামেশার দৃশ্যটুকু। হৈমিকে ছেলেটার সঙ্গে কথা বলতে দেখেই সেই দৃশ্য কেন মনে পড়ল? পুরো পৃথিবীটাই বা কেন এলোমেলো লাগতে শুরু করল? চোখ মুখ অস্বাভাবিকতা ফুটে তুলে পুনরায় জিজ্ঞেস করল, কে ছিল? জানা উত্তরটাই হৈমির মুখ থেকে জানতে মরিয়া হয়ে উঠল সে। হৈমি তার অস্বাভাবিকতা বুঝতে পেরে এক ঢুক গিলল। আমতা আমতা করে বলল, তৃতীয় তলার জোভান ভাই। উত্তর দিয়ে রুমে যাওয়ার জন্য এক পা বাড়াল। রুদ্র তৎক্ষণাৎ ওর সামনে বাধা হয়ে দাঁড়াল। চোয়াল শক্ত করে চোখ মুখ খিচে বলল, এর আগে কথা হয়েছে? হঠাৎ এসব কেন দিয়ে গেল? হৈমির সহজ মনে গতকালের পরিচয় হওয়ার কথা, তাকে দুটো ফুল দেওয়া গাছের কথা, আজ আবার এগুলো এমনিতেই গিফট করার কথা জানালো। সবটা শুনে রুদ্র আর এক মুহূর্ত সময় নিল না। হৈমির হাত থেকে ফুল গাছের চারাগুলো কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলল। এহেন কাণ্ডে ভয় পেয়ে মৃদু চিৎকার দিল হৈমি। বলল, এটা আপনি কি করলেন? বাক্য শেষ করতেই নরম গলায় সজোরে আঘাত পড়ল তার। রুদ্র শক্ত হাতের কঠিন থাপ্পড় খেয়ে পড়ে গেল মেঝেতে। ঠোঁটের কোনা বেয়ে নামল রক্তের চিকন ধারা।
ধীরে ধীরে তার চিবুক স্পর্শ করে গলায় পৌঁছালো। ব্যথায় ভয়ে হাত দিয়ে ঠোঁট চেপে ধরল সে। ভেজা অনুভব করায় হাতটা চোখের সামনে ধরতেই দেখে ভয় পেয়ে মুখ খিচে চিৎকার দিল। রুদ্রর ক্রোধ তবুও থামল না, বরং বেড়েই গেল। অত্যাধিক ঘৃণায় মাথায় যেন খুন চেপে গেল। বারবার চিৎকার করে বলতে লাগল, মাত্র 24 ঘন্টা, মাত্র 24 ঘন্টা দূরে ছিলাম, এতেই তোর রূপ দেখিয়ে দিলি। আমি ভুল, আমি ভুল, এত বড় ভুল। তোকে আমি। খ্যাপা বাঘের মতন গর্জন ছেড়ে চারপাশে অসুস্থ দৃষ্টি ঘুরিয়ে কাঠের চেয়ারে নজর পড়ল। তরাক করে সে চেয়ার তুলে এনে হৈমীকে আঘাত করতে উদ্যত হতেই তীব্র ভয়ে দুহাত মুখ চেপে বীভৎস এক চিৎকার দিল হৈমী। শরীর মুচড়িয়ে সরেও পড়ল। তার বসার জায়গাটা বিকট করে শব্দে ভারী চেয়ার পড়ল। রুদ্রের চোখের আড়াল হতে সোফার এক কোণে গুটিসুটি হয়ে বসে কাঁপতে লাগল। ক্রন্দনরত কণ্ঠে ডাকতে থাকল তার আম্মু আর ভাইয়াকে। তার কান্নার শব্দ রুদ্রের কানে পৌঁছাল। দৃষ্টিতে ধরা পড়ল লুকিয়ে পড়ার। ক্রোধের মাত্রা কমল কিনা বোঝা গেল না। ক্ষিপ্ত হয়ে বলিষ্ঠ শরীরটা ঝাঁকি দিয়ে ধপাধপ পা ফেলে চলে গেল বেডরুমে। রাত 10টা ছুঁই ছুঁই। অতিরিক্ত ভয় পাওয়াতে শরীর কাঁপিয়ে জ্বর এলো হৈমীর। ড্রয়িং রুমের সোফায় এক কোণায় গুটিসুটি হয়ে শুয়ে আছে সে। রুদ্র রুম থেকে বেরিয়ে হৈমীকে একই জায়গায় পড়ে থাকতে দেখে ধীর সুস্থে এগিয়ে এলো। তীক্ষ্ণ চোখে তাকিয়ে ভাবগতি বোঝার চেষ্টা করে আচমকা পাজা কোলে করে রুমে চলে গেল। কোলে নেওয়ার পরপরই বুঝতে পারল ভয়াবহ জ্বর এসেছে মেয়েটার। চোখ বন্ধ করে রুদ্ধশ্বাস ছাড়ল সে। তখন যদি ওভাবে সরে না যেত, অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে অনেক বড় একটি আঘাত করে বসেছিল সে, বুঝতে পারল। তবুও হৈমীর প্রতি রাগ কমল না। উত্তপ্ত শরীরটা শুয়ে দিয়ে গায়ে কম্বল টেনে দিল। এরপর কল করল ডাক্তার বান্ধবী সুবর্ণাকে। তার বলা ওষুধের নাম লিখে ঝিনুককে ডেকে ওষুধ কিনতে পাঠিয়ে দিল। 1 ঘন্টা বসে বসে জলপট্টি দিল কপালে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জ্বরটাও বাড়তে লাগল। জ্বরের ঘোরে বারবার হৈমী বলল, আমি আম্মুর কাছে যাব, আমি ভাইয়াকে সব বলে দেব। আপনি আমাকে আবার মেরেছেন, আপনি একটা খারাপ লোক। দীর্ঘশ্বাস ফেলল রুদ্র। রাতে দুজনের কারোরই খাওয়া হল না। ফলশ্রুতিতে ঔষধ খাওয়াতেও পারল না হৈমীকে। বিষণ্ণ মনে চুপচাপ হৈমীর পাশে শুয়ে পড়ল সে। রাত গভীর হতেই হৈমীকে বুকে টেনে নিল। জ্বরের ঘোরে রুদ্রের বুকের উষ্ণতা পেয়ে হৈমী কিছুটা হুঁশ এলো। ভয় জড়ানো কণ্ঠে বলল, আমি থাকব না। আচমকা ফুঁপিয়ে কেঁদেও দিল। রুদ্রর হাতের বেষ্টন দৃঢ় হল। মাথা ঝুঁকিয়ে হৈমীর গালে গাল ছুঁয়ে ভরাট স্বরে বলল, তোমাকে থাকতেই হবে। নড়েচড়ে হৈমী বলল, আপনি আমাকে খুন করতে চেয়েছিলেন, আমি অনেক ভয় পেয়েছি, ছেড়ে দিন। ভাইয়াকে ফোন করুন, আমি চলে যাব। এক হাত উঠিয়ে হৈমীর ঠোঁট চেপে ধরল রুদ্র। মাননো স্বরে বলল, আমার মাথা ঠিক ছিল না, কেমন উন্মাদ হয়ে গিয়েছিলাম, আমি সহ্য করতে পারি না, বিশ্বাস করো, আমি সহ্য করতে পারি না। হৈমী প্রশ্ন করল, কি করেছি আমি? শুধু তো কয়টা ফুলগাছি নিয়েছি। বলতে বলতেই কেঁদে ফেলল। রুদ্র ওর কপালে চুমু দিয়ে বলল, আমি আমার অতীতটা সহ্য করতে পারি না। চোখের সামনে আমি যা কিছু দেখেছি সেসব আমাকে তিলে তিলে আজও কষ্ট দেয়। তখন আমি অবুঝ শিশু ছিলাম, কিন্তু তখনকার সেই ঘটনাগুলো আজও আমার কাছে অস্পষ্ট। আমার মা আমার বাবাকে ঠকিয়েছে হৈমী। উনি আমার আর বোনের জীবনে যে দাগ ফেলে গেছে তা কোনোদিন উঠে আসবে না। এই হৈমী, তুমি ওই ছেলেটার সঙ্গে আর কথা বলো না। তুমি কারো সাথে কথা বলবে না, কারো সাথে মিশবে না। আমি তোমাকে সব এনে দেব, সব কিছু। তোমার কি চাই মুখ ফুটে বলবে, আমি সব দেব। তুমি শুধু আমার থেকো, তুমি শুধু আমাকে ভালোবেসো। আর মারব না তোমাকে, একটুও কষ্ট দেব না। তুমি শুধু আমাকে দূর থেকে দেখো। কথা দাও, কথা দাও আমাকে। হৈমীকে ঝাঁকাতে লাগল সে। রুদ্রর এই আচরণে তার ভয় গাঢ় হল। অদ্ভুত এক মায়াও কাজ করল। তাই ক্ষীণস্বরে বলল, কথা দিলাম। শান্ত হয়ে হৈমীকে শক্ত করে জড়িয়ে ধরল রুদ্র। উন্মাদের মতো ওর সারা মুখে চুমু দিয়ে আদর করতে লাগল। আশ্চর্য হয়ে হৈমী ভাবতে লাগল, আজ রুদ্রর আরও দুটো রূপ সে দেখে নিল। কোনটা সত্যি, গভীর রাতের এই অনুনয় করা আদরে ভরিয়ে দেওয়ার রুদ্র, নাকি তখনকার ভয়ানক রুদ্র? আর এতদিন যাকে দেখে এসেছে তার সত্যি কতটুকু? কেটে গেল 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে
রুদ্রকে অনেক নতুন করে আবিষ্কার করল হৈমি। পাশাপাশি বুকের ভেতরের ভয়ের পাহাড়ও গড়ে তুলল। লোকটা তাকে অসম্ভব ভালোবাসে, এটা যেমন সত্যি, লোকটা তাকে এক বিন্দুও বিশ্বাস করে না, সেটাও ধ্রুব সত্যি। এই বিশ্বাস করে না বলেই ভয়টা মনে তীব্র হচ্ছে, মনে জেদও চেপেছে। ভালোবাসায় যে বিশ্বাস জরুরি, এটা রুদ্রকে বোঝাতেই হবে। রুদ্রর সঙ্গে তার জীবনটা অনেক বেশি কঠিন মনে হচ্ছে। সিদ্ধান্ত নিয়েছিল যেভাবেই হোক চলে যাবে সে, কিন্তু সে রাতে অনুনয় যেতে দিল না, কারণ সেও যে রুদ্রকে ভালোবেসে ফেলেছে। অবুঝ মনের পাগলাটে অনুভূতির এক কঠিন ভালোবাসা। রুদ্রর মতোই সময় কাটাচ্ছে। আগের চেয়ে হৈমির ওপর নজরদারি তার বেশি হয়েছে। ব্যালকনিতে গিয়ে দাঁড়াতে দেয় না, জানালার পাশে বসতে দেয় না, তার ফোনটাও হাতে নিতে দেয় না। কোন ভয়ে কোন সন্দেহে এসব করে টের পায় হৈমি। করুণ এই পরিস্থিতির চাপে পড়ে কদিনে তার চঞ্চল তারাও মিলিয়ে গেছে। মাথায় চেপে বসেছে অসংখ্য টেনশন, মনে চেপেছে ভয়, না জানি কখন খেপে যায় রুদ্র। এমনি চিন্তার ভিড়ে একদিন লুকিয়ে রুদ্রর ফোন থেকে আবিরের নাম্বারে লম্বা মেসেজ পাঠালো সে, সঙ্গে সঙ্গে ডিলিট করেও দিল। সেই মেসেজ আবার আদ্রিতা পরে কল করল রুদ্রকে। রুদ্রর সঙ্গে আবির মিনিট কয়েক কথা বলে জানালো আদ্রিতা হৈমির সাথে কথা বলবে। রুদ্রর সামনে কথা বলায় হৈমি সেভাবে কিছু বলতেও পারল না। মেসেজ পড়ে আদ্রিতা পরিস্থিতি বুঝে নিয়ে হৈমিকে কিছু কিছু বুদ্ধি দিল। ভালোবাসার বুদ্ধি, যত্নের বুদ্ধি, উপযুক্ত স্ত্রী হয়ে ওঠার বুদ্ধি। সেই বুদ্ধি নেওয়ার পর থেকেই রোজ রাতে ভয়ে সংকোচ নিয়েই রুদ্রর কাছে স্ত্রীর অধিকার চায় হৈমি। প্রতিবারই রুদ্র তাকে ফিরিয়ে দেয়। এভাবে কেটে যায় আরও 7 দিন। সেদিন ডিনার করার পর কাজের সূত্রে রাত্রে 11টার দিকে বাইরে যায় রুদ্র। একা বাসায় হৈমি কী করবে, 1 ঘন্টা কিভাবে পার করবে? ভাবতে ভাবতেই মাথায় আসে শাড়ি পরবে। যদিও সে শাড়ি পরতে পারে না, তবুও অগোছালো করেই শাড়ি পরল। তার সঙ্গে ম্যাচিং করে একটি পিঠখোলা আকর্ষণীয় ব্লাউজও পরে নিল। আজ রুদ্র তার আবদার কিভাবে ফেলে সেটাই দেখার পালা। স্বামী স্ত্রী তারা একে অপরকে ভালোবাসে, অথচ সম্পর্কে কেমন ঠুনকো ভাব। এবার তাকে বড় হতে হবে, স্বামীকে ভালোবেসে বিশ্বাস অর্জন করে নিতে হবে। মানুষটাকে অসীম ভালোবাসা বিশ্বাস দিয়ে উপহার দিতে হবে। ভালোবাসা দিয়ে সব সম্ভব, যেমন সে বিশ্বাসহীন ভালোবাসা দিয়েই তাকে আটকে রেখেছে। প্রায় 1 ঘন্টা যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে জয়ী হল হৈমি। ইতিহাসের পাতায় এই যুদ্ধকে 3য় বিশ্বযুদ্ধ হিসাবে খ্যাত করলেও মন্দ হবে না। প্রথমবার নিজ দায়িত্বে শাড়ি পরতে সক্ষম হয়েছে সে। আজ তার নিজেকে একটু বেশি প্রভাবশালী লাগছে তার। আম্মুকে ভাবিকে ফোন করে জানাতে ইচ্ছে করছে তার এই দারুণ প্রতিভার পরিচয় এবং যুদ্ধ জয়ের সংবাদটি। তীব্র তাম্রবর্ণের ডার্ক রেড ঢাকাইয়া জামদানি শাড়ি তার ফর্সা গায়ে কি সুন্দর মানিয়েছে, চকচক করছে যাকে বলে। এ কথাও ফোন করে জানাতে ইচ্ছে করছে। তার জামাইয়ের পছন্দ কতটা অমায়িক ভাবতেই গা শিউরে উঠছে। সত্যি, রুদ্রর পছন্দর তারিফ করতে হয়। মানুষটা যেমনই হোক, পছন্দ তার মারাত্মক। আপন মনেই মুচকি হাসল হৈমি। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখল। সময় গড়িয়েছে অনেক, অথচ রুদ্র ফেরেনি। কিঞ্চিত চিন্তা হলো, ভয় চাপল মনে। একা বাসায় রয়েছে, আর কেউ নেই, এটাই তার ভয়ের একমাত্র কারণ। রুদ্রকে নিয়ে তার ভয় নেই, কারণ রুদ্র শেখ মানুষকে ভয় দেখানোতে ওস্তাদ। মিনিট 2 পর খেয়াল হলো সে শাড়ি পরলেও একটুও সাজুগুজু করেনি। তাই পা টিপে টিপে বেতের মোড়া নিয়ে এলো ড্রেসিং টেবিলের সামনে। শাড়ি পরতে পটু নয় বলেই গায়ে জড়ানো শাড়ি খুলে যাওয়ার আশঙ্কা হচ্ছে। কুচিগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি খুলে যাবে। শঙ্কিত মনে ঠোঁটে ঠোঁট চেপে মোড়ায় বসল সে। আঁচলটাও ঠিকঠাক করছে না। কিয়াতক্ষণ দর্পণের দৃষ্টি বুলিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। বিড়বিড় করে বলল, বিয়ের পর নাকি মেয়েরা একটু মোটা হয়। কই, আমি তো হলাম না। মনে হচ্ছে শাড়ি আমি পরিনি, শাড়ি আমাকে পরেছে, যেন আমি হ্যাঙ্গার। নিজের করুণ অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেলল হৈমি। পরিপূর্ণ সাজুগাজু করতে ব্যস্ত হয়ে পড়ল। রাত করে মেকআপ ইউজ করতে অনাগ্রহী, তাই সবসময় ব্যবহারকৃত ফেস পাউডার লাগালো 2 গাল ভরে। এরপর শাড়ির সঙ্গে ম্যাচিং করে ঠোঁটে গাঢ় লিপস্টিক আঁকল। ঠোঁটে গাঢ় লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল, কপালে ম্যাচিং করে গাঢ় লাল টিপ। নিজেকে দেখে নিজের মনটাই ফুরফুরে হয়ে গেল। না জানি আজ তার রুদ্রবেয়ায়
ওরফে জামাইটা হার্ট অ্যাটাক হয়ে যায়। ভাবতেই তার শরীর জুড়ে বয়ে গেল শিহরণ।